আমার মন তোর পাড়ায় লেখিকা সাইমা খানের বৃষ্টি পর্ব 2 পাঠে মেয়ের ভয়েস ওভার। ইমন চায়ের ট্রে হাতে ইরিনকে আসতে দেখে সোজা হয়ে বসে। ইরিন তার সামনে ট্রে রাখতেই সে তার হাত চেপে ধরে নিজের পাশে বসে। ইরিন তার কাজে চমকে ওঠে। ইমন তা নিয়ে ভাবে না, ভ্রু বলে, ইরু পাখি, তুই না বলেছিলি তোর ফ্যামিলি রাজি হলে তোর কোনো আপত্তি থাকবে না, তাহলে আমাকে ইগনোর করছিস কেন? আমাকে দেখলে পালাপালি করিস কেন? ইরিন তার দিকে কিছুটা চেপে যায়, মাথা নিচু করে দিয়ে দুহাত কুচলে বলে, আমি আপনাকে ইগনোর করছি না ইমন ভাইয়া। ভাইয়া, আজ বাদে কাল তোকে আমার সাথে বিয়ে করতে হবে, আমার সাথে এক বিয়ে তুই ঘুমোবি, আর এখনও তুই আমাকে ভাইয়া বলে ডাকছিস? ইরিন মিনমিন করে বলে, তাহলে কি বলে ডাকবো? আপনি তো আমার সিনিয়র, নাম ধরে ডাকা যায় না। জামাই বলে ডাকবি। বেয়াদব। বেয়াদব বলছেন কেন? বেয়াদবি কী করেছি? 4টা বছর আমাকে তোর পিছে ঘুরিয়েছিস, এটা বেয়াদবি না? আবার জিজ্ঞেস করিস কী করেছি? আপনি শুধু শুধু রাগ দেখাচ্ছেন, করবো না বিয়ে আপনাকে। বলেই ইরিন গাল ফুলিয়ে উঠে যেয়ে একপাশে দাঁড়িয়ে থাকে। ইফতিকে আসতে দেখে এমন চুপ হয়ে যায়। ইফতি তার সামনে সোফায় বসে বলে, বাবা, কিছু খাচ্ছিস না কেন? চা কফি দুটোই তো আছে। মামুনি, কিছু খাবো না। আম্মু ওই ব্যাগগুলো পাঠালো ওর জন্য, তাই দিতে এসেছিলাম। আর রুদ্র রায়নের সাথে দেখা করতে আসছি। এখন বাড়ি ফিরতে হবে। বাড়ি যাওয়া যাবে, কফি খেতে খুব একটা সময় লাগবে না, খেয়ে যা। ইমনের বিরক্তি করে না, মাথা নাড়িয়ে কফির কাপ হাতে তুলে নেয়। ইফতি ইরিনের দিকে তাকিয়ে বলে, ওর কফি শেষ হলে জায়গা থেকে নড়বি না, চুপচাপ এখানেই দাঁড়িয়ে থাকবি। ইফতি চলে গেলে ইরিন কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, আর চোখে তাকিয়ে দেখে ইমন কফি হাতে তার দিকেই তাকিয়ে আছে। ইরিন অস্বস্তি জড়তায় নিজের নজর সরিয়ে নেয়। ইমন তার দিকে তাকিয়ে থেকে কফি শেষ করে। নদী বৃষ্টি ইফতি সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। রায়ান ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। রুদ্রের রুমে যাওয়ার পূর্বে অরিনের রুম দেখে দাঁড়িয়ে যায়। করিডোরে চোখ বুলিয়ে কাউকে না দেখে চট করে ঢুকে যায়। অরিনকে ড্রেসিং টেবিলের ড্রয়ারে কিছু একটা খুঁজতে দেখে রায়ান নিঃশব্দে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। গভীর চোখে অরিনকে দেখে নেয়। অরিনের চুলগুলো পিঠ অব্দি রাউন্ড করে স্টাইল করে কাটা, মুখের সামনে কয়েক গাছে চুল বারবার চলে আসছে। পরনে ফ্লোরা প্রিন্টের কুর্তি, সাদা স্কার্ট, গলায় সাদা ওড়না ঝুলিয়ে রেখেছে। ফর্সা গায়ে কুর্তি, স্কার্ট সবটাই যেন ফুটে আছে। অরিন নিজের কাঙ্ক্ষিত জিনিস খুঁজে না পেয়ে বিরক্তিতে শব্দ করে ড্রয়ার লাগিয়ে দেয়। সোজা হয়ে দাঁড়িয়ে আয়নায় চোখ তুলে অবাক হয়ে যায়। দ্রুত পিছনে ঘুরে তাকে অবাক স্বরে বলে, আপনি আপনি আমার রুমে কেন? রায়ান জিভে গাল টেকিয়ে বাঁকা হেসে তার দিকে এগিয়ে আসে। অরিন তার এগিয়ে আসে পিছিয়ে যায়। চোখ মুখ কঠিন করে নিয়ে বলে, আপনি এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? আমার রুমে এসেছেন কেন? কি চাই? তোকে চাই। রায়ান পা চলমান রেখে জবাব দেয়। অরিন থমকে যায়, নাকের পাঠা ফুলিয়ে বলে, আমাকে কেন চাই? ভালোই ভালোই বলছি আমার রুম থেকে চলে যায়। এই অরিনকে আপনি ঠিক করে চিনে উঠতে পারেননি। এলাকার সব ছেলে বোন বলে ডাকে, কারো চোখ তুলে তাকানোর সাহস নেই। আপনার ফ্যামিলির সাথে আমাদের ভালো বন্ডিং রয়েছে, তাই আপনাকে ভালোভাবে বলছি চলে যান, নয়তো আমি ভুলে যাবো আপনার সাথে আমার ফ্যামিলির কিছু আছে। ও রিয়েলি? তাহলে দেখা আমিও দেখি আমার ওড়ু পাখি ঠিক কতটা স্ট্রং। খবরদার ঢং করে আমাকে ওড়ু পাখি বলতে আসবেন না। যত পাখি, গরু, ছাগল যা আছে ওই মেয়েকে যেয়ে বলুন যে তার সাথে আপনার পিক আপলোড করেছে। অন্যের কথায় রায়ান ঠোঁট কামড়ে নেই, এক ভ্রু উঁচু করে হেসে বলে, কোনো মেয়ে তার সাথে আমার পিক আপলোড করলে তোর কি? আর ইউ জেলাস ওড়ু পাখি? অরিন মুখ ঘুরে নেয়, নরম কোমল চোয়াল শক্ত করে বলে, আমি কেন জেলাস হব? যার সাথে ইচ্ছা আপনি পিক তুলুন, যার ইচ্ছে সে পিক আপলোড করুন, তাতে আমার কি? আপনি আমার রুম থেকে এখনই বের হন, নয়তো আমি এখন চিৎকার করে সবাইকে ডাকবো। রায়ান তার দিকে ঝুঁকে আসে, তার ডান হাতে তার মুখ নিজের দিকে ঘুরিয়ে নেয়। অরিনের রক্তিম মুখশ্রী, কোমল চোয়াল শক্ত দেখে নিঃশব্দে হাসে, ঠোঁট গোল করে চোখে ফু দিয়ে বাঁকা হেসে বলে, ওরু পাখি, আই এম ইয়োর হান্টার। তোকে তো অবভিয়াসলি চিৎকার করাবো, তবে এখানে নয়, আমার বদ্ধ রুমে। রায়ান কথা শেষ করে নির্বিকারভাবে হেঁটে চলে যায়। সে চলে যাওয়ার কয়েক সেকেন্ড বাদে অরেঞ্জ চোখ খুলে ওনা দিয়ে ঘাড় গলার ভাঁজে ঘাম মুছে নেই, শুকনো ঢোক গিলে বলে, নেহাত তোকে ভালোবাসি। নয়তো এই অরেন কি জিনিস তা বুঝিয়ে দিতাম। অন্য মেয়েদের সাথে পিক তুলে আবার বলে আমাকে বদরুমে চিৎকার করাবে, ক্যারেক্টারলেস কোথায়। আমিও দেখবো এত ভাব কতদিন থাকে।
আপনি মোটেও বিয়ে খেতে আসেননি, এসেছেন এই অরিনের জালে ফেসে যেতে। আপনাকে বাধ্য করবো নিচে থেকে আমাকে ভালোবাসি কথা বলতে, পাগল করে ছাড়বো আমাকে আপনার করে নিতে। শুধু দেখে যান সামনে আর কি করি। অরিন নিজের মুখের কাছে চলে আসা ছোট চুলগুলো ক্লিপ দিয়ে আটকে নেয়। আয়নায় একবার নিজেকে দেখে বিড়বিড় করে বলে, এখন নিচে যেয়ে ফার্স্টে আমার এই বুকের ধরফর বন্ধ করতে হবে। সব রেখে ওই জালিম লোকটার জন্যই আমার হার্টবিট মিস হতে হয়েছিল। অরিন দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। 2 দিন পর ইরিনের মেহেন্দি অনুষ্ঠান। রুদ্র রায়নের জন্য তারা এখনও শপিংয়ে যায়নি। ওরা দুইজন ফিরলে একসাথেই সবাই শপিং করবে ঠিক করে রাখা হয়েছিল। রুদ্র রায়নের সাথে রুম থেকে বের হলে রোদের রুমে চোখ পড়ে। রুদ্র রায়নের কাঁধের থেকে হাত নামিয়ে বলে, তুই নিচে যা, আমি আমার ফোন নিয়ে আসছি। ভুলে রুমে রেখে এসেছে মনে হয়। রায়ান মাথা নাড়িয়ে চলে যায়। রোদ রুম থেকে বের হতে নিলে রুদ্র তার এক হাত চেপে ধরে রুমে ঢুকে যায়। রোদ অবাক হয়ে যায়। একবার রুদ্র তো আরেকবার তার হাতের মুঠোয় নিজের হাতের দিকে তাকায়। রুদ্র তার হাত চেপে ধরে তিক্ত স্বরে বলে, নিজেকে খুব রূপবতী ভাবিস? রুদ্র আসার পর থেকে এখন অবধি তার সাথে কোনো কথা বলেনি। সেখানে এভাবে কথা বলে রোদ হতবাক হয়ে পড়ে। ধীর কণ্ঠে বলে, কি বলছেন রুদ্র ভাই? কি বলছি বুঝতে পারছিস না? নিজেকে খুব তোর রূপবতী মনে হয়, তাই না? এর জন্য চুল খুলে বাড়িভর্তি ছেলের সামনে ঘুরে বেড়াস? কি মনে করিস তোর একাই এত বড় চুল আছে, আর কোনো মেয়ে নেই? তোর নিজেকে খুব সুন্দরী ভাবে কিছু নেই, মাথার পুরোটাই তো ফাঁকা, বলদের রানী। এতগুলো বছর পর ফিরেও রুদ্রের পূর্বের নেই তার প্রতি বিরক্তি দেখে রোদের কিশোরী মন নুয়ে পড়ে। তাকে 24 ঘন্টায় চোখের সামনে দেখার খুশিতে রোদের মুখশ্রী যতটা উজ্জ্বল হয়েছিল, রুদ্রের কটু বাক্যগুলো যথেষ্ট ছিল সেই উজ্জ্বল মুখশ্রী মনের কালো মেঘে ঢাকা পড়ায়। রোদ নিজের হাত চালানোর চেষ্টা করে বলে, আপনি ভুল ভাবছেন। আমি কেন অন্যদের আমার চুল দেখাতে হবে? আসলে সকালে চুল ভেজা ছিল, তাই খুলে রুম থেকে বের হয়ে গিয়েছিলাম। বাড়িতে তো বাইরের কোনো ছেলে নেই, যারা আছে সবাই ভাই হয়। রুদ্র নিজের মুঠোয় থাকা রোদের হাত চাপ প্রয়োগ করে নিজের কাছে টেনে আনে। তবে যতটুকু দূরত্বে শরীর দুটো স্পষ্ট লাগবে না ততটুকু দূরত্ব রাখি। তীক্ষ্ণ কণ্ঠে তাকিয়ে বলে, এই সাবির তোর ভাই হয়? রোদ ধীর গতিতে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তার জবাব রুদ্রের চোয়ালকে শক্ত করে তোলে। মুখ নামিয়ে বলে, কোন জন্মের ভাই লাগে, কেমন ভাই লাগে? হ্যাঁ। রোদ জবাব দেয় না। রুদ্রের ব্যবহার এমনিতেই তার মনে দাগ কেটেছে। এখন আবার সাবিতকে নিয়ে অযথা প্রশ্নে তার রাগ উঠে, কিন্তু সে প্রকাশ করতে পারে না, তাই নিশ্চুপ থেকে হাত ছুটানোর পায়তারা করে। রুদ্র তার জবাব না পেয়ে হাত ছেড়ে দেয়। রুম থেকে বের হয়ে যেতে যেতে বলে, থাপ্পড় খেতে না চাইলে আমার সামনে পড়বে না, মাথা মোটা গবেট একটা, হাত পায়েই শুধু বড় হয়েছে। রুদ্র রুম থেকে চলে গেলে রোদ নিজের হাতের দিকে তাকায়। ডান হাতের কবজি তার লাল হয়ে আছে। লাল হয়ে থাকা জায়গায় হাত বুলিয়ে ঠই তুলতে বলে, লন্ডনের খাবার নাকি কাঠ খেয়েছে নাকি লোহা চিবিয়েছে? হাত না লোহার দণ্ড যেন। আমার নরম কোমল হাতের অবস্থা কি করে চলে গেল? আমি চুল ছেড়ে যাই না বেঁধে যেতে তো ওনার কি হয়েছে? রাগী ভূত একটা। এরকম রাগের গোডাউনের জন্য আমার মন কি করে পিছলে গেল? রোদ নিজ মনে বিড়বিড় করে একসময় থেমে যায়। সে যেমন রাগ প্রকাশ করতে পারে না, তেমনই তার রাগও খুব একটা সময় টিকে থাকে না। অল্প সময়েই সব ভুলে যায়। রোদ রুমে বসে না থেকে বেরিয়ে আসে। এখন রাতের খাবারের সময় হয়ে গিয়েছে। অরিন মেঘা তাকে ডাকতে এসেছিল, সে একটু পরে আসবে বলে দুজন নেমে গেছে। রোদ নিচে নেমে খাবার টেবিলে তার ভাই বোন সবাই বসে পড়েছে দেখে। তাকে দেখতে পেয়ে নাফিসা বলে, ওই তো রোদ চলে এসেছে। রোদ তার দিকে তাকিয়ে মুচকি হেসে অরিনের পাশে চেয়ারে বসে যায়। নদী রুদ্রের প্লেটে খাবার দিয়ে বললে, রায়ান কোথায় চলে গেল? চাচিমা, আই এম হেয়ার। রায়ান ইফাদের সাথে বাড়িতে ঢুকে জবাব দেয়। নদী তার দিকে তাকিয়ে বলে, আচ্ছা দ্রুত এসে বস। কথা শেষে সে রান্নাঘরে চলে যায়। রায়ান এগিয়ে যেয়ে রুদ্রের পাশে বসার পূর্বেই সাওয়া এসে সেখানে বসে পড়ে। রুদ্র তাকে কিছু বলে না, ঠোঁটে বিদ্রুপের হাসি ঝুলিয়ে বসে থাকে। রায়ান চোখ বড় বড় করে বলে, এই ঘাসের চাবা টাবা, তুমি এখানে বসেছো কেন? অন্য কোথাও যেয়ে বসো, এখানে আমি বসবো। সাবা নিজের নামের এরূপ বিকৃতিতে নাক মুখ কুঁচকে নেয়। কপালে ভাঁজ ফেলে বলে, আরও তো 2টো চেয়ার ফাঁকা আছে, তুমি সেখানে বসো যাও, আমি এই চেয়ার থেকে উঠবো না। আয় হায়, মেয়ে বলে কি? একে তো সিনিয়র, এক ছেলেকে ভাইনা বলে ডিরেক্ট তুমি করে বলছে, আবার বলে উঠবে না। শোনো মেয়ে, আমি রুদ্রের সাথে লেখাপড়া ছাড়া আর কোনো কিছুতে স্যাক্রিফাইস করিনি, কারণ আমি জানতাম ওসব পড়ালেখা করলে পাস বয় হওয়া আমার দ্বারা হবে না, আর বাকি সব কিছুতে আমি ওর সাথে লেগে থাকি। তাই তুমি উঠে যাও, আমি ওর সাথে বসে খাবো, যেন ও আমাকে খাবার খাওয়ায় হারাতে না পারে। তার কথাই সাবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। হতবাক গলায় বলে, এই কেমন লজিক? ইটস মাই লজিক, এখন দ্রুত উঠো। সাবার বসে থাকতে পারে না। সবার সামনে এভাবে উঠতে বলার
পরেও সে বসে থাকাটা তার কাছে বেমানান বলে মনে হয়। চুপচাপ উঠে যে অন্য পাশে বসে পড়ে। রায়ান রুদ্রের পাশে চেয়ারে বসে ভ্রু নাচিয়ে নিচু কণ্ঠে বলে, তোকে আরেক ঢঙের গোডাউন থেকে ফ্রি করে দিলাম, এর জন্য অবভিয়াসলি তুই আমাকে কাল ট্রিট দিবি। রুদ্র খাবার প্লেটে হাত দিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে বলে, ওকে ডান। সবাই রুদ্র রায়ানকে ফিসফিস করে কথা বলতে দেখলেও কিছু জিজ্ঞেস করে না, নিজেদের মতো খাবার খেয়ে যায়। রায়ানের কাছে রোদ খুশি হয়, তবে তার খুশি সবার আড়ালে রয়ে যায়। রাতের খাবারের পর রুদ্র রায়ান ক্লান্ত থাকায় তারা রুমে চলে যায়। বাকিরাও তাদের রুমে চলে যায়। রোদ নিজের রুমের বিছানা গুছাতে নিলে অরিন, মেঘা, মাহুয়া, সাইরা, নাফিসা, ফারিহা তার রুমে আসে। রোদ তাদের দিকে তড়িঘড়ি করে বিছানা ঠিক করতে নিলে মাহুয়া হেসে বলে, থাক রোদ, তোকে আর লুকাতে হবে না, আমরা সবাই জানি তোর বিছানা বালির সব জায়গায় দাদাভাইয়ের ছবি আছে। তার সাথে সাইরা হেসে বলে, আমার তো মনে হয় ও পারলে সব কিছুতে দাদাভাইয়ের ছবি আটকে রাখে। বালিশের কাভার চেক করা হলে ওখানেও মেবি পাওয়া যাবে। রোদ ওদের কথায় কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার গালের দুই পাশে ছড়িয়ে থাকা রক্তিম আবার গভীরভাবে ফুটে উঠতে থাকে। মেঘা রোদের পাশে দাঁড়িয়ে বলে, এই তোরা আমার ফিউচার বেবিকে লজ্জা দিস না, দেখছিস না কীরকম লাল হচ্ছে। অরিন তাদের দুজনের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে বলে, হ্যাঁ তাই তো, তোরা আমার দুই ভাবিকে কোনো লজ্জা দিবি না। নাফিসা অবাক স্বরে বলে, দুই ভাবি? অরিন মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ দুই ভাবি, ভুলে গেলে? মেঘা, রোদ, দাবাই, বর্ষণ ভাইয়া। নাফিসা গোল গোল চোখ করে বলে, হ্যাঁ তাই তো, ভুলেই গিয়েছিলাম। সবাই রোদ মেঘার দিকে তাকালে এবার দুজনের মুখেই রক্তিম দেখতে পায়। ফারিহা বাদে বাকি সবাই চাপা স্বরে হেসে ওঠে। নাফিসা ফারিহার দিকে তাকিয়ে বলে, ফারু তুই কিছু বলছিস না কেন? ফারিহা অসহায় স্বরে বলে, আই এম সো টেন্সড। কেন? সাবাবু তার আম্মু এসেছে দাওয়াইয়ের জন্য। তোদের তো আগেই বলেছিলাম আমি দাওয়াইয়ের সাথে ভিডিও কলে কথা বলার সময় সাবাবু একবার দাওয়াইকে দেখে নিয়েছিল। তারপর থেকে আমাকে জাস্ট পাগল করে দিত দাওয়াইয়ের ডিটেলস জানার জন্য। আমি কোনো মতে কেটে যেতাম। ইরোয়াপুর বিয়েতে আসছি আমরা, সেই নিউজ শুনে, সেই সাথে দাওয়াইও ফিরেছে শুনে মামি দুজনেই চিপতে চলে এসেছে। আম্মু সেরকমভাবে না বলেনি, কিন্তু যদি জানতো ওরা কোন উদ্দেশ্যে এসেছে তাহলে কখনোই নিয়ে আসতো না। রোদ মাথা তুলে তাকে নিচু স্বরে বলে, পারো আপু, তারা কোন উদ্দেশ্যে এসেছে? দাওয়াইয়ের সাথে সাবাপুর বিয়ের কথা বলতে। নাফিসা নাকমুখ কুচকে বলে, তুই জেনে ওদের কেন আসতে দিলি? আমি আগে থেকে জানিনি, ওরা প্ল্যানে আমাদের সামনের সিটে ছিল। আম্মু আব্বুর সাথে কথা বলে রেডি ছিল তখন শুনেছি। ওই সময় আমি ওদের কী করে পাঠিয়ে দিতাম? সেটাও ঠিক, তাহলে এখন? ফারিহা মুখ বাঁকিয়ে বলে, এখন আর কি, ওই মেয়ের দাওয়াইয়ের হাতে আবারও থাপ্পড় খাওয়ার শখ জেগেছে। মাহুয়া ঠোঁট উল্টো করে বলেন, কিন্তু দাওয়াই যদি বিয়েতে রাজি হয়ে যায়? অরিন কপাল কুচকে বলে, রাজি হয়ে যায় মানে কি? দাওয়াই কখনোই ওরকম ওভার স্মার্ট মেয়েকে বিয়ে করতে চাইবে না। আর এমনি তো দাওয়াই রাজি হলে কি আমাদের ফ্যামিলির কেউ রাজি হবে না। সবাই জানে ছোট থেকে দাওয়াইয়ের সাথে রোদের বিয়ে ঠিক। মেঘা রোদের কাজ জড়িয়ে বলে, রোদ তুই ভয় পাস না, আমাদের দাওয়াইয়ের বউ হলে সেটা শুধু তুই হবি, আর কেউ না। রোদ আহত হাসি টেনে মাথা নাড়ায়। সবাই বুঝতে পারে রোদের এখন মন ঠিক নেই। সাইরা রোদকে টেনে বিছানায় বসিয়ে বলে, এই রোদ, ফটাফট একটা গান শুনিয়ে দে, আমাদের মুড ঠিক নেই, তোর গান শুনে মুড ঠিক করে নেই। রোদ দেনামনা করে বলে, আজ না প্লিজ, অন্য একদিন শোনাই। অরিন বিছনায় উঠে বসে বলে, আজ আর এখনই, দ্রুত শুরু কর। ফারিহা তার হাতে গিটার তুলে দিলে রোদ দীর্ঘশ্বাস ছাড়ে। না শুনিয়ে আজ তার নিস্তার নেই। ছোট থেকেই তার গানের খুব শখ ছিল বলে তার বাবা তাকে গানের ক্লাসে ভর্তি করে দিয়েছিল। গত 5 বছর ধরে সে গান শিখছে। কোনটা গাইবে? তোর যেটা ইচ্ছে। রোদ তাদের দিকে মুচকি হেসে তাকে গিটারে সুর তুলল। টানা টানা চোখ দুটো বন্ধ করে রক্ত জবার নেই ঠোঁট নাড়িয়ে গাইতে শুরু করলো। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। বর্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। রোদ তার মায়ের মতোই ভোরের দিকে উঠে যায় বলে রোদের রুমে যায় না। অরিনের রুমে ঢুকে দেখে অরিন এখনও গভীর ঘুমে। বর্ষণ মিটমিটিয়ে হেসে অরিনের বিছানার পাশে থাকা টেবিলের উপর থেকে পানি ভর্তি গ্লাস তুলে নিয়ে ঘুমন্ত অরিনের মুখে ছুঁড়ে মারে। অরিন হুড়মুড়িয়ে লাফিয়ে উঠে চিল্লিয়ে বলে, আম্মু আব্বু বাঁচাও বাঁচাও, বন্যা হচ্ছে, আমি বন্যার পানিতে ভেসে যাচ্ছি, কেউ হেল্প করো। বর্ষণ তার দিকে ডান হাত বাড়িয়ে মিটমিটি হেসে বলে, আয় আয় বোন, আমার হাত ধর, আমি তোকে বন্যার পানিতে ভেসে যাওয়া থেকে বাঁচাচ্ছি, তোর ভাই চলে এসেছি তোকে বন্যার পানি থেকে বাঁচাতে। বর্ষণের কণ্ঠস্বর শুনে অরিন চোখ মেরে তাকায়, আর বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে। পুনরায় চিল্লিয়ে উঠে বলে, ভাইয়া তুই আজও আমার ঘুম নষ্ট করলি। বর্ষণ পানির গ্লাস টেবিলের উপর রেখে বলে, তোর মনে রাখা উচিত ছিল আমি বাড়িতে আছি। তুই ভুলে যদি এত আরামে ঘুমিয়ে থাকিস, আমার কি করার আছে? আমার ঘুমের সাথে তোর কিসের শত্রুতা রে? ছে কি বলিস, শত্রুতা কেন থাকবে? আমি তো তোকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্র্যাকটিস করাচ্ছি যাতে তোর শ্বশুরবাড়ির লোকজন
বলতে না পারে আমাদের বাড়ির মেয়ে বেলা 12টা অব্দি পড়ে পড়ে ঘুমোয়, আমরা তোকে কিছু শিখাইনি। অরিন বিছানা থেকে নেমে তার দিকে তেড়ে আসে, কটমটে দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর প্র্যাকটিস করে বের করছিস, সকাল সকাল আমার ঘুম নষ্ট করে প্র্যাকটিস করাতে এসেছিস? বর্ষণ দৌড়ে রুম থেকে বেরিয়ে বলে, বড় ভাইয়ের সাথে গুন্ডামো করতে আসছিস? তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি তোকে ট্রেনিং করিয়েছি। অরিন তার পিছু ছুটে বলে, তাহলে পালাচ্ছিস কেন? দেখে যা তোর ট্রেন করা কতটা কাজে দিয়েছে। নো বুনু, থ্যাঙ্কস, আই এম নট ইন্টারেস্টেড। বর্ষণ ছুটতে ছুটতে সামনে যে রুম পায় সেটাই ঢুকে পড়ে, নয় তারা ট্রেনের হাতে পড়লে চুল পিঠ কিছুই ঠিক থাকবে না। অরিন বন্ধ দরজার দিকে তাকিয়ে ফুসফুস করে চলে যায়। বর্ষণ পিছনে ঘুরে দেখে সে মেঘার রুমে ঢুকে পড়েছে। বিছানায় চোখ গেলে ঘুমন্ত মেঘাকে দেখে তার মুখে হাসি ফুটে। মেঘা রূপ দুজনে ভোরের দিকে ঘুম থেকে উঠে যায়। আজও হয়তো উঠেছিল, কিন্তু এখনও ঘুমিয়ে পড়েছে। বর্ষণ এগিয়ে গেলে দেখে মেঘা একটা ডায়েরির ওপর মাথা দিয়ে শুয়ে আছে। ডায়েরির পাতায় লম্বা লম্বা চুলগুলো ছিটিয়ে আছে, পাশেই কলম পড়ে আছে। ডায়েরি লিখতে যেয়ে যে ঘুমিয়ে পড়েছে। বর্ষণ তাকে সোজা করে শুয়ে দিয়ে ডায়েরি হাতে তুলে বিছানায় বসে। চোখ বুলিয়ে পুরো ডায়েরি জুড়ে তাকে নিয়ে মেঘার শত অভিযোগ, অপকর্ষ, অভিমান দেখতে পায়। মেঘার একটা লেগায় তার চোখ আটকে যায়। বর্ষণ ভাই, আপনি কখনোই আমাকে বুঝেন না। আপনি কেন বুঝেন না আমি আপনাকে কতটা ভালোবাসি? আপনি দাবাই ভাইয়ের মতো ভাবতেই পারি না আমি আপনাকে। তাদের মতো আপনার প্রতি আমার অনুভূতি আসে না। আপনার প্রতি আমার এক অন্যরকম অনুভূতি, যে অনুভূতি সবার জন্য জাগানো। তারা আমার সম্মান শ্রদ্ধা জায়গা জুড়ে। আর হ্যাঁ, আপনি আমার সম্মান শ্রদ্ধা ভালোবাসার সবটা জুড়ে। হ্যাঁ, আমি ভালোবাসি আপনাকে, খুব বেশিই ভালোবাসি। আপনাকে প্রকাশ করলে হয়তো আপনি বলবেন এগুলো আমার কিশোরী বয়সের আবেগ, ভালো লাগা। আমার অনুভূতি যদি শুধু আবেগ ভালো লাগা হয়ে থাকে, তাহলে আপনার কোনো সম্মতি ছাড়াও আমি আজও কেন আপনার মাঝেই আটকে আছি? কেন আপনার অনুভূতিগুলো আমার মধ্যে সীমাবদ্ধ নয়? আপনি তো আমাকে ভালোবাসেন না? আমি কি আপনাকে একটু ভালোবাসতে পারি না বর্ষণ ভাই? আপনি কি আমাকে ভালোবাসবেন না? আমি যে আপনাকে খুব বেশি ভালোবাসি। এই লেখাগুলো হয়তো মেঘা ঘুমানোর আগে লিখেছে। বর্ষণ নিঃশব্দে হেসে ডায়েরি নামিয়ে সযত্নে মেঘার মাথার কাছে রেখে দেয়। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বাঁ হাতে ট্রাউজার পকেটে গুজে নেয়। ডান হাত মেঘার মাথার কাছে রেখে তার উপর ঝুঁকে যায়। মেঘার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মুচকি এসে বলে, তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো আমার মেঘু পাখি? তোকে একটু নয়, নিজের সবটা দিয়ে ভালোবাসি। জীবনের শেষ অবধি বেসে যাব। সময় হলে তুই নিজেই দেখতে পারবি তোর বর্ষণ ভাই তোকে কতটা ভালোবাসে। কয়টা মাস অপেক্ষা কর জান। আই প্রমিস, তোর এক একটা অভিযোগের বিপরীতে আমার ভালোবাসা প্রকাশ করবো। আজ তোর ডায়েরির প্রতিটা পাতায় আমার জন্য অভিযোগ জমা হলেও কত দিচ্ছি। এমন দিন আসবে যে দিনগুলোতে তোর ডায়েরির প্রতিটা পাতায় শুধু এই বর্ষণের নাম আর তার ভালোবাসা থাকে। অপেক্ষা শুধু সময়, খুব শীঘ্রই তোকে নিজের নামে দলিল করে নেবে। তার বাক্যগুলোতে মেঘার ঘুম ছুটে না গেলেও সে উল্টো ঘুরে যায়। তার মুখ থেকে যে বর্ষণের কৌশলী হাতের প্রকৃত। বর্ষণ স্থির চোখে তাকে ডেকে নিয়ে মুখ নামিয়ে কপালে একপাশে ছুঁয়ে দেয়। সোজা হয়ে দাঁড়িয়ে উজ্জ্বল সম্পূর্ণ সুদর্শন মুখে বকরা হাসি রেখা টেনে বললেন, তোর অনুমেদ ব্যতীত তাকে আজ জাস্ট চুমু দিয়েছি। ইন ফিউচারে আরও অনেক জায়গায় খাবো, হোক তা তোর সম্মতিতে বসম্মতিতে। আমি অন্য কাউকে স্পর্শ করছি না। তুই আমার, তোকে সবভাবে টাচ করার রাইট আমার আছে। আই নো তুই জেগে থাকলেও আমাকে বাধা দেওয়ার সাহস দেখাতে না। আফটার অল তোর আশকারাতেই আমি তোর প্রতি আমার অনুভূতি বুঝতে পেরেছি। তোর এতটা কাছে আসতে পেরেছি। ঘুমা মেঘ পাখি, আরামে ঘুমিয়ে নে। ফিউচারে তোর আরামের ঘুম হারাম করতে তোর বর্ষণ ভাই আছে তো। বর্ষণের বেশি সময় মেঘা রুমে থাকে না, বেরিয়ে যায়। সে চাইছে না এখনই কেউ তার অনুভূতি সম্পর্কে কিছু জেনে যাক। কঠিন সময়ে সে নিজেই প্রকাশ করবে। রোদ নিচে নামার জন্য রুম থেকে বের হতে নিলে তার সাথে সাবার দেখা হয়েছে। রাতের কথা মনে পড়লে নিঃশব্দে শ্বাস ছাড়ে। অরিনরা তার মন ভালো নেই বুঝতে পেরেই গান গাইতে বলেছিল, কারণ গান তার শখের। গান গিয়ে একটু হলেও তার মন হালকা হয়েছিল। কিন্তু এখন সাবাকে পাশ কাটিয়ে মাথা নিচু করে নেমে আসে। নদী তাকে দেখে টেনে নিয়ে এসে রুদ্রের পাশে বসায়। রোদ কিছু বলার আগে বৃষ্টি তার হাতে রুটি প্লেট দিয়ে বলে, বসে না থেকে রুদ্রকে খাবার দে। রোদ চুপচাপ তাই করে। রুদ্র ভ্রু কুচকে তার মা চাচিমাকে দেখে নেয়। তারা দাঁড়িয়ে থাকতেও রোদকে দিয়ে তার প্লেটে খাবার তুলে দেওয়া বোধগম্য হয় না। নদীর বৃষ্টি চলে গেলে সাবা দ্রুত আর রোদের দিকে তাকায়। রোদ মাথা নিচু করে বসে থাকলেও রুদ্র রোদের দিকেই তাকিয়ে আছে। হাত মুঠো করে জোরপূর্বক হেসে বলে, রোদ শুনেছি তুমি টেস্ট এক্সামে ফেল করেছো। ছোটো থেকেই শুনে আসছি তুমি ফেল করে আসছো। বিলিভ মি, তোমার মতো ফেলার আমি লাইফে দেখিনি। রোদ তার কথায় কোনো জবাব দেয় না, মাথা নিচু করে বসে থাকে। বুঝতে পারছে সাবা
রুদ্রকে শুনিয়ে তাকে কথাগুলো বলছে সবার কাছে হাসির পাত্রী করে তুলতে। সাবার কথার প্রত্যুত্তরে কেউ কিছু বলার পূর্বে রুদ্র বাঁকা হেসে বলে, ফেল করেছে তো প্রবলেম কি? ফেল করা কি আর খারাপ কিছু? ওদের মতো ফেলার আছে বলে আমাদের মতো পাস করে ব্রিলিয়েন্ট রেজাল্ট করা স্টুডেন্টদের দাম আছে। ওদের মতো ফেলার না থাকলে আমাদের কোনো দাম থাকতো না। ডান হাতে রোদের মাথার পিছনে চেপে তার মাথা উঁচু করায়। তার দিকে তাকিয়ে বলে, তুই মাথা নিচু করে আসিস কেন? তোর মাথা উঁচু থাকবে। তোর মতো ফেলার না থাকলে আমাদের নাম কি করে থাকতো? তোর ভাই, তোর ফ্যামিলির ছেলেদের সবার ব্রিলিয়েন্ট রেজাল্ট, সবাই তাদের লাইফে সাকসেসফুল। তাহলে তোর মাথা কেন নিচু থাকবে? তোকে যারা কিছু বলবে তাদের মাথা নিচু করতে হবে, কারণ তোর যা আছে তার একাংশও তাদের নেই। আর কখনো যেন কারো কথায় মাথা নিচু করে থাকতে না দেখি। রুদ্রের কথা শুনে রোদ অবাক হয়ে যায়। কাল তার সাথে ওভাবে কথা বলার পর আজ তো ভেবে নিয়েছিল সাবার সাথে সাথে সেও তাকে নিয়ে মজা করবে, কিন্তু উল্টো তার হয়ে কথা বলতে দেখে অবাকের সাথে সাথে খুশি হয়ে যায়। স্মিত হেসে মাথা নাড়লে রুদ্র তার মাথা দিকে হাত নামিয়ে নেয়। রোদের হাসির দিকে চোখ গেলে দ্রুত নজর সরিয়ে নেয়। পুনরায় আবারও সে অস্থিরতায় ঠোঁটের ঠোঁট চেপে শ্বাস ছাড়ে। বিনা বাক্যে প্লেটে হাত দেয়। রুদ্রের কথায় বাকিরাও খুশি হয়েছে। বর্ষণ রোদের দিকে তাকে বিড়বিড় করে বলে, তাহলে দাবাই রোদের সাথে আগের মতো বিহেভিয়ার করছে না, পাল্টে নিয়েছে। থ্যাঙ্কস দাবাই। বর্ষণ ইরিন ওরিন রোদের পিছে লেগে থাকলেও তাদের কথায় কথায় রাগিয়ে তুললেও কখনো এরকম কিছু করে না যাতে ওরা কষ্ট পায়, আর নাই বা কাউকে কিছু বলতে দেয়। ইফতি রান্নাঘর থেকে বেরিয়ে এসে ব্রুনা চেয়ে বলে, আপনারা সবাই থাকতেও পরিবেশ এত শান্ত কেন? সবাই দ্রুত নাস্তা করে রেডি হয়ে নেয়। ইমনের বাড়ি থেকে কল এসেছিল, শপিংয়ের জন্য যেতে বলেছে। ওরাও এখানে থাকবে। ইফতির কথায় সবাই নাস্তা করায় মনোযোগ দেয়। সাবার কথাগুলো আর ইফতিদের জানায় না। রুদ্র সঠিক জবাব দিয়ে দিয়েছে। এখানে আর অন্য কারো কিছু বলার প্রয়োজন নেই। সাবা অপমানে থমথমের মুখে খাবার খায়। চেয়েছিল রোদকে ছোট করতে, উল্টো তাকেই ছোট হতে হলো। সবাই শপিং মলে আসলে সেখানে ইমনের পরিবারের সাথে দেখা হয়। ইমনের পরিবার বলতে তার মা, বাবা আর 15 বছর বয়সী একটা ছোট ভাই আছে। রুদ্র রায়ান কয়েক মিনিট তাদের সাথে ঘুরে দাঁড়িয়ে পড়ে। একে অপরের কাজ জড়িয়ে বলে, তোমরা শপিং করো, আমাদের একটা কাজ আছে, সেটা করে আসছি। কাউকে কিছু বলতে না দিয়ে দুজনে চলে যায়। সবাই তাদের মতো ব্যস্ত হয়েছে। রায়ান রুদ্রের সাথে বেরিয়ে এসেই বললে, আমাদের এখানে কিসের কাজ? কোনো কাজ নেই। তাহলে তুই যে ভেতরে বলে আসলে আমাদের কি একটা কাজ আছে, ওটাই করতে যাচ্ছিস? কাল তুই আমাকে ওই গায়ে পড়া মেয়েটা থেকে বাঁচিয়েছিলি, মনে আছে? হ্যাঁ মনে আছে। সেই সাথে বলেছিলাম এর জন্য আমাকে ট্রিট দিতে হবে। ইয়া অফকোর্স, ওটা দিতেই নিয়ে গেছে। রিয়েলি? নো। রায়ান নিজের কাছ থেকে হাত নামিয়ে নিয়ে কবল কুচকে বলে, তুই না মাত্রই বললি ট্রিট দিতে নিয়ে যাচ্ছিস, এখন আবার না বলছিস কেন? রুদ্র ফের তার কাঁধ ধরে বলে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ট্রিট দেওয়া ছোটো হয়ে যায়, তাই আমি তোর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, এখন সেখানেই নিয়ে যাচ্ছি। রায়ান খুশি হয়ে বলে, ওয়াও দারুণ, চল। রুদ্র আর চোখে তার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে দেয়। রায়ান তার হাসি দেখতে পায় না, সে ব্যস্ত রুদ্র তার জন্য কী সারপ্রাইজ রেখেছে তা কখন দেখবে সেই ভাব নেই। রুদ্ররা কয়েক কদম এগিয়ে গেলে একটা ছেলে এসে দুজনকেই ঝাঁপতে ধরে। রায়ান অবাক স্বরে বলে, আয়ান তুই না জার্মানিতে ছিলি? ইয়া 1 মাস হবে ব্যাক করেছি, তাহলে এখানে কি করছিস? রুদ্র রায়ানকে ছেড়ে দিয়ে দুজনের মাঝে দাঁড়ায়। দুজনের কাজ জুড়ে ধরে বলে, আমি তোকে বলছি ও এখানে কি করছে। অ্যাকচুয়ালি আমি ওকে ডেকেছি, ওর সাথে মিলেই আমি তোর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি। ও আচ্ছা, তাহলে আমার সারপ্রাইজ কই? তোর সারপ্রাইজ এই গাড়িতে, আমি তোর চোখ ধরে রাখবো, তুই গাড়ি তুলবি, ওকে? ওকে ডান। রুদ্র ঠোঁট বেঁকিয়ে হেসে রায়ানের চোখ ধরে তাকে গাড়িতে পিছনের সিটে বসায়। সে বসলে চোখ ছেড়ে দিয়ে গাড়ির দরজা লাগিয়ে দেয়। বাহির থেকে হেসে বলে, রায়ান চোখ খুলে এবার তোর সারপ্রাইজ দেখ। রায়ান চোখ খুলে পাশে তাকাতে হতভম্ব হয়ে যায়। গাড়ির দরজায় আঘাত করে চিল্লিয়ে বলে, রুদ্র এগুলো কি বলিস? এই থার্ড ট্রেনারদের সাথে আমার কি কাজ? রুদ্র বাহির থেকে শব্দ করে হেসে বলে, তোর সারপ্রাইজ এগুলোই, আমার বেস্ট ফ্রেন্ড হোস, যেন তেন সারপ্রাইজ কি আর দেওয়া যায়? তৃতীয় লিঙ্গের দুজন হেসে রায়ানের দিকে হাত বাড়াতে নিলে সে দরজার সাথে সেটে যায়। গাড়ির নামানো গ্লাসে চিবুক থেকে কাঁদো কাঁদো মুখ করে বলে, রুদ্র বাচ্চা গাড়ির দরজা খোল, আমার সারপ্রাইজ লাগবে না। এ আইনের বাচ্চা, দরজা খোল গাড়ির। বাহির থেকে রুদ্র রায়ান হাসতে থাকে। রুদ্র মুখ বাড়িয়ে হেসে বলে, বের করতে পারি, তবে 1 কন্ডিশন। রায়ান অসহায় স্বরে বলে, আমি তোর বেস্ট ফ্রেন্ড, তুই এই সিচুয়েশনেও কী করে কন্ডিশনের কথা বলছিস? তুই যেভাবে দেখতে পাচ্ছিস। দুজন রায়ানের দিকে আরও এগিয়ে আসলে রায়ান গলা বের করে নেয়, মাথা নাড়িয়ে বলে, ওকে ওকে বল কী কন্ডিশন। আমাকে ভাই বলে ডাক, আমি তোর পরে এটা অ্যাকসেপ্ট করে নেয়। রায়ান নাক মুখ কুচকে বলে, শালা তুই সিচুয়েশনে এগুলো কী বলছিস? শালা বলবি না, তোর মতো বেয়াদবের কাছে আমি আমার কোনো ফোন দিব না।
এখন দ্রুত ভাই বল, নয়তো চলে যাচ্ছি। এত রোদে দাঁড়িয়ে থাকতে আমার উজ্জ্বল ফর্সা গায়ের রং নষ্ট হয়ে যাবে। রায়ান দাঁত কিরমির করে বলে, তোর মতো বেস্ট ফ্রেন্ডের থেকেও শত্রু ভালো। রুদ্র ঘাড় নাড়িয়ে হেসে বলে, আস ব্রো। রায়ান হাল ছেড়ে দেয়, বুঝতে পারে না বললে রুদ্রদাকে গাড়ি থেকে বের করবে না। পিছনে ঘুরে একবার ওই দুজনের দিকে তাকিয়ে ঢোকিলে নেই। রুদ্রের দিকে তাকিয়ে আবার ভাবনা চিন্তা না করে বলে, ভাই প্লিজ গাড়ি থেকে বের করে আমায়। ওকে, বাট আমি তোর বড়, তুই আমার বড় ভাই। এবার তো প্লিজ গাড়ির দরজাটা খোল ভাই আমার। হ্যাঁ অবশ্যই আমার ছোট ভাই, এখনই বের করছি। আয়ান দরজাটা খুলে দে, আমার ছোট ভাইকে বের হতে দে। আয়ান হেসে দরজা খুলে দিতেই রায়ান লাফিয়ে গাড়ি থেকে নেমে আসে। রুদ্র আয়ানের দিকে তাকিয়ে বলে, থ্যাঙ্কস ব্রো, ওদের টাকা দিয়ে দিস, বিকালে আমি তোর সাথে মিট করে তোকে টাকা দিয়ে দিব। ওকে। তাদের আর কথা বলার সুযোগ হয় না। রায়ান রুদ্রের দিকে তেড়ে আসলে রুদ্র দৌড় লাগায় শপিং মলের দিকে। পিছনে রায়ানও ছুটে। দুজন শপিং মলের ভেতরে ঢুকে গেলে দুজনেই শান্ত হয়ে যায়, মুখে গম্ভীর ভাব ফুটিয়ে দাঁড়িয়ে থাকে। রায়ান আর চোখে রুদ্রের দিকে তাকিয়ে চিবিয়ে বলে, তোকে তো আমি পরে দেখে নেব। তুই গে হলেও হতে পারিস, বাট আই এম নট, সো ডিস্টেন্স মেনটেন কর। রায়ান মুখ ঘুরিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। বর্ষণ দুজনকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে। ব্রুনাচে বলে, তোরা দুজন কোথায় গিয়েছিল? রুদ্র বাঁকা হেসে বলে, রায়ানের ফ্রেন্ডের সাথে মিট করে আসলাম। ওরা আমার না, তোর ফ্রেন্ড। রুদ্র ব্রুকুচকে বলে, বেয়াদব, বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলছিস? কিসের বড় ভাই? আমার কোনো বড় ভাই নেই, যে আছে সব ছোট ভাই। আর তুই সেই ছোট ভাইদেরই একজন। তুই নিজেই কিছুক্ষণ আগে অ্যাকসেপ্ট করেছিস। বর্ষণ অবাক সরে বলে, সত্যি বলছিস দাবাই? ভাইয়া তোকে বড় ভাই বলে অ্যাকসেপ্ট করেছে? ইয়েস, হাউ দিস পসিবল? আমি ওকে। বর্ষণ তোকে চাচিমা ডাকছে, দ্রুত যা। রুদ্রকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে রায়ান বলে ওঠে। বর্ষণ দুজনের দিকে ছোট ছোট নজরে তাকিয়ে চলে যায়। রুদ্র রায়ানের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হেসে সেও চলে যায়। রায়ান দাঁত কিরমির করে দাঁড়িয়ে থাকে। রুদ্র এদিক ওদিক তাকিয়ে রোদের কাছে চলে যায়। তার পিছনে দাঁড়িয়ে দেখে রোদ একের পর এক ড্রেস ডেকে যাচ্ছে, কিন্তু তার কোনোটাই পছন্দ হচ্ছে না। রুদ্র পিছন থেকে হেয়ালি হেসে বলে, যাই পরে নিস না কেন, তোকে সপ্তাহটাই বলতে রানী বলে মনে হবে। রোদ এমনিতেই পছন্দ করে নিতে পারছিল না। রুদ্রের কথায় তার হাত থেমে যায়। এই লোক এক এক সময় তার সাথে এক এক রকম ব্যবহার করে। উল্টোগুলো কপাল কুচকে বলে, আপনি এখানে কি করছেন? নিজের কাজে যান। রুদ্র হাত উঠিয়ে তার কুচকানো কপাল ঠিক করে দেয়। গম্ভীর স্বরে বলে, তুই আমার সামনে কপাল কুচকাচ্ছিস কেন? রুদ্রের হাতের স্পর্শে রোদের বিরক্তি চলে যায়। হুটহাট তার স্পর্শ রোদকে এলোমেলো করে দেয়। ঢোক গিলে মাথা নিচু করে নেয়। উল্টো ঘুরে পুনরায় ড্রেস দেখতে নিলে রুদ্র থমথমে কণ্ঠে বলে, তুই আমাকে অ্যাভয়েড করছিস বেয়াদব? রোদ তপ্ত শ্বাস ছাড়ে তার দিকে ঘুরে অসহায় স্বরে বলে, আমি আপনাকে অ্যাভয়েড করবো কেন রুদ্র ভাই? আমি এমনিতেই ড্রেস চয়েস করতে পারছি না, আপনি উল্টোপাল্টা কথা বলে আমাকে আরও কনফিউজ করে দিচ্ছে। রুদ্র কয়েক পলক তার দিকে তাকিয়ে থেকে চোখ ঘুরিয়ে তার পিছনে থাকায়। সেকেন্ড বাদে একটা মেরুন রঙের গাউন তুলে তার হাতে ধরিয়ে দেয়। পা বাড়িয়ে বলে, থাপ্পড় খেতে না চলে এটাই নেব। রোদ তার চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। গাউন ভালো করে হাতে উঠালে ভারে তার হাত নুয়ে আসে। চোখ পিটপিট করে বলে, টেরা লোক, সোজা কথায় ড্রেস চয়েস করে দিলেই হতো, তা না করে কত কাহিনী করে ড্রেস সিলেক্ট করে দিল। আবার বলে থাপ্পড় খেতে না চলে এটাই নিতে। বাইরে যে পড়ালেখা না করে মেবি থাপ্পড়ের উপর পিএইচডি করে এসেছে। এত ভারী ড্রেস পরবো কী করে? আবার না পরলে লোক তেরামো করবে। রাগী ভূত একটা। একবার গাউনের ভালো করে চোখ বুলিয়ে খুশি হয়ে যায়। লাজুক হাসি দিয়ে বলে, যতই কষ্ট হোক আমি এই ড্রেসই পরবো। এই প্রথম উনি নিজে থেকে আমার জন্য কিছু পছন্দ করে দিলেন। আমি রোদ তা না পরে কী করে থাকবো রুদ্র ভাই? আপনি যেমনই হোক আমার, আপনার দেওয়া যে কোনো কিছু আমি গায়ে জড়াতে রাজি, হোক তা আমার জন্য যতই অস্বস্তির কষ্টের।